হ্যালো স্টুডেন্টস, এডুকেশন গাইড কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো জিড্ডু কৃষ্ণমূর্তি। তার জন্ম 1895 সালে এবং মৃত্যু 1986 সালে। জিড্ডু কৃষ্ণমূর্তি একজন দার্শনিক, বক্তা এবং লেখক ছিলেন। যদিও তিনি প্রাথমিক পর্যায়ে থিওসফিক্যাল সংস্থার সাথে যুক্ত ছিলেন, কিন্তু পরে তিনি সংগঠন থেকে সরে আসেন। তার অধ্যয়নের ক্ষেত্রগুলি ছিল মনস্তাত্ত্বিক বিপ্লব, মনের প্রকৃতি, ধ্যান, অনুসন্ধান, মানব সম্পর্ক এবং সমাজে আমূল পরিবর্তন আনা। তিনি প্রতিটি মানুষের মানসিকতায় একটি বিপ্লবের প্রয়োজনীয়তার উপর বেশি জোর দিয়েছিলেন এবং জোর দিয়েছিলেন যে এই ধরনের বিপ্লব কোনো বাহ্যিক সত্তার দ্বারা সম্ভব নয়, তা ধর্মীয়, রাজনৈতিক বা সামাজিক যাই হোক না কেন। তার বিশ্বাস ছিল যে শিক্ষা শুধু বই থেকে শেখা নয়, কিছু ঘটনা মুখস্থ করাই নয়, কিভাবে দেখতে হয়, বই কি বলছে তা কিভাবে বুঝতে হয় এবং সত্য না মিথ্যা তা অনুভব করাও শিক্ষা। তিনি আরও বিশ্বাস করতেন যে শিক্ষা মানে শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, ডিগ্রি অর্জন করা, চাকরি করা, বিয়ে করে স্থায়ী হওয়া নয়। তিনি মনে করতেন যে শিক্ষার পর একজন মানুষকে পাখির কথা শুনতে, আকাশ এবং গাছ পাহাড়ের অসাধারণ সৌন্দর্য দেখতে এবং তাদের সাথে সত্যিকারের এবং সরাসরি যোগাযোগ করতে সক্ষম হওয়া উচিত। জিড্ডু কৃষ্ণমূর্তির জীবন দর্শন। জিড্ডু কৃষ্ণমূর্তি 1895 সালের 11 মে ভারতের তামিলনাড়ুর মদনাপল্লীতে এক ধার্মিক দম্পতির অষ্টম সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন। তার জ্বর এবং তার বাবার ঘন ঘন স্থানান্তরের কারণে তার স্কুলে পড়া বন্ধ হয়ে যায়। বই পড়া এবং স্কুলের পরিবেশ রবীন্দ্রনাথ ঠাকুরের মতো তার কাছে খুব আনন্দহীন ছিল। তার স্কুল সম্পর্কে তিনি তার স্মৃতিকথায় লিখেছেন, "আমি বলতে পারি না যে আমি স্কুলে বিশেষভাবে খুশি ছিলাম, কারণ শিক্ষকরা খুব সদয় ছিলেন না এবং আমাকে এমন পাঠ দিয়েছেন যা আমার জন্য খুব কঠিন ছিল।" 1911 সালে 14 বছর বয়সে কৃষ্ণমূর্তি মিস এনি বেসান্তের কাছে আসেন। তিনি থিওসফিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন। 3 বছর পর তিনি তাকে তার শিক্ষার জন্য ইংল্যান্ডে নিয়ে যান। পিতার মতো তিনিও থিওসফিক্যাল সোসাইটির সদস্য হন। মিস এনি বেসান্ত এবং লিট বিটার যে কৃষ্ণমূর্তিকে ভবিষ্যৎ মসীহ হিসাবে বর করতে চেয়েছিলেন। তারা তার আধ্যাত্মিক মহত্ব এবং বিশ্বের আধ্যাত্মিক বিবর্তনের তার ভূমিকা সম্পর্কে সম্পূর্ণরূপে নিশ্চিত ছিলেন। তাকে এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের তার ভবিষ্যৎ ভূমিকার জন্য প্রস্তুত করার জন্য তারা অর্ডার অব দ্য স্টার্স সেট আপ করেন। এডুকেশন অ্যাজ সার্ভিস বইটির একটি নাম, যা জিড্ডু কৃষ্ণমূর্তি 1912 সালে লিখেছিলেন। এই বইটিতে তিনি একটি আদর্শ বিদ্যালয়ের জীবন বর্ণনা
করেছেন, যেখানে প্রেমের নিয়ম এবং অনুপ্রেরণা রয়েছে, যেখানে শিক্ষার্থীরা লালন পালনের অধীনে উন্নত কিশোরের মধ্যে বেড়ে ওঠে, শিক্ষকদের যারা তাদের পেশার মহত্ব অনুভব করেন, তিনি থিওসফিক্যাল সোসাইটি থেকে নিজেকে অস্বীকার করেছিলেন এবং বিচ্ছিন্ন করেছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে ধর্মীয় সংগঠনগুলি মানুষকে সত্যের দিকে নিয়ে যেতে পারে না। কোনো জাতীয়তা, বর্ণ, ধর্ম বা দর্শনের প্রতি তার আনুগত্য ছিল না। তার বাকি জীবন তিনি বিশ্ব ভ্রমণ, বড় এবং ছোট দল এবং ব্যক্তিত্বের সাথে কথা বলে কাটিয়েছেন। তিনি অনেক বই লিখেছিলেন। দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রিডম, দ্য অনলি রেভলিউশন এবং কৃষ্ণমূর্তিস নোটবুক তার জনপ্রিয় কিছু বই। মৃত্যুর এক মাস আগে তিনি ভারতের মাদ্রাজে 1986 সালের জানুয়ারিতে শেষবারের মতো জনসাধারণের সাথে কথা বলেন। তিনি 1986 সালে ওজাই, ক্যালিফোর্নিয়ার নিজ বাড়িতে মারা যান। শিক্ষার বিষয়ে কৃষ্ণমূর্তির মতামত ছড়িয়ে দেওয়ার জন্য তার অনুসারীরা ভারত, গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অলাভজনক ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করছে এবং বেশ কয়েকটি স্বতন্ত্র স্কুল প্রতিষ্ঠা করেছে। তারা বিভিন্ন মিডিয়া ফরম্যাট এবং ভাষা ব্যবহার করে তার হাজার হাজার বক্তৃতা, গোষ্ঠী এবং ব্যক্তিগত আলোচনা এবং লেখাগুলি প্রতিলিপি এবং প্রচার করার কাজ করছে। এরপরে আমরা কৃষ্ণমূর্তির দার্শনিক মতামত আলোচনা করব। আসলে কৃষ্ণমূর্তি ছিলেন একজন মুক্ত চিন্তক। তিনি কোনো কর্তৃত্ব বা ধর্ম বিশ্বাস করতেন না। তিনি কোনো নতুন বিশ্বাস বা মতবাদ তৈরি করেননি এবং কোনো সামাজিক সংস্থার শুরু করেননি। তিনি ব্যক্তির সামগ্রিক রূপান্তরের উপর জোর দেন। মানুষের মনকে যে কোনো ভয় ভীতি মুক্ত করতে তিনি অতীত বা ভবিষ্যতের বোঝা ঝেড়ে ফেলতে আবেগের সাথে নিজেদের চিন্তা করার পরামর্শ দেন। মানব জাতির প্রতি তার বার্তা ছিল, প্রথমে আমাদের অস্তিত্বের উদ্দেশ্য, আমাদের জীবনের উদ্দেশ্য বুঝুন এবং আমরা কিসের জন্য উন্নতি করছি তা বুঝুন। তারপর সব কিছু কাজে লাগান আমাদের শক্তিশালী করতে। কৃষ্ণমূর্তির দর্শনের সারমর্ম নিহিত রয়েছে তার পথ ব্রেকিং পর্যবেক্ষণে। 1929 সালে অর্ডার অফ দ্য স্টার এর বিলুপ্তির সময় তৈরি হয়েছিল। এরপর আমরা আলোচনা করব কৃষ্ণমূর্তির শিক্ষাগত ধারণা। জিড্ডু কৃষ্ণমূর্তি একজন মহান শিক্ষাবিদ এবং সেই সাথে একজন বিখ্যাত দার্শনিক ছিলেন। বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিছু ঘাটতি লক্ষ্য করেন তিনি। এই প্রচলিত শিক্ষা ব্যবস্থায় স্বাধীন চিন্তা খুবই কঠিন। যতক্ষণ আমরা সাফল্যের পূজা করি, ততক্ষণ দল থেকে আলাদা হওয়া বা পরিবেশ প্রতিরোধ করা সহজ, এমনকি ঝুঁকিপূর্ণ নয়। কৃষ্ণমূর্তি বর্তমান শিক্ষা ব্যবস্থার কৌশলের উপর অত্যধিক এবং একচেটিয়া জোর দেওয়া
এবং মানবিক দিকগুলিকে অবহেলার বিরুদ্ধে ছিলেন। তিনি অনুভব করেছিলেন যে অত্যধিক জোর দেওয়া কৌশল মানুষের গুণকে ধ্বংস করে। তার মতে মানুষের জীবন ক্রমশ নির্মম হয়ে উঠবে যদি আপনি জীবনকে না বুঝে, চিন্তাভাবনা ও আকাঙ্ক্ষার উপর উপায় সম্পর্কে সম্পূর্ণ উপলব্ধি না করে সক্ষমতা ও কর্মদক্ষতা গড়ে তুলতে চান। তিনি বিশ্বাস করতেন যে প্রযুক্তির অত্যধিক চাষ বিজ্ঞানী, গণিতবিদ, প্রকৌশলী বা মহাকাশ বিজয়ী তৈরি করতে পারে, কিন্তু তারা জীবনের সম্পূর্ণ প্রক্রিয়া বুঝতে পারে না। এরপরে আমরা শিক্ষার ধারণা সম্পর্কে আলোচনা করব। কৃষ্ণমূর্তি মনে করতেন যে শিক্ষা ব্যবস্থার উৎসের যত্ন নেওয়া উচিত, যা ব্যক্তি তার, কারণ এটি মানুষ যারা সমাজ তৈরি করে, স্বর্গের কিছু দেবতা নয়। তবে জীবনের জটিলতা বোঝার জন্য তিনি শিক্ষার্থীদের ভয় এবং সংজ্ঞাহীন একটি নতুন বিশ্ব গঠনে তাদের ভূমিকার প্রশংসা করার পরামর্শ দেন। কৃষ্ণমূর্তি বিশ্বাস করতেন যে শিক্ষাটি কেবল একটি প্রোগ্রাম করা মেশিন বা প্রশিক্ষিত বানরকে পুনরুৎপাদন করা উচিত নয়, বরং এটি মানুষের মধ্যে বুদ্ধি জাগ্রত করা উচিত। তিনি মনে করতেন শিক্ষার পর শিক্ষার্থীদের একটি জটিল সামাজিক জগতে বসবাসের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এরপরে আমরা জিড্ডু কৃষ্ণমূর্তির শিক্ষার লক্ষ্য সম্পর্কে আলোচনা করব। সমাজে টিকে থাকার জন্য শিক্ষা প্রয়োজন। লক্ষ্য আমাদের অর্থসহ কাজ করতে সক্ষম করে। এটি কার্যকলাপের দিক নির্দেশনা দেয়। শিক্ষায় লক্ষ্যের অনুপস্থিতি এটিকে অন্ধগলিতে পরিণত করে। কৃষ্ণমূর্তির মতে শিক্ষার লক্ষ্য হল: নাম্বার 1, সমগ্র ব্যক্তিকে শিক্ষিত করা। নাম্বার 2, ব্যক্তিকে সামগ্রিকভাবে শিক্ষিত করা, অংশের সমষ্টি হিসাবে নয়। নম্বর 3, একটি পূর্ণাঙ্গ ব্যক্তিকে শিক্ষিত করা, সমাজ, মানবতা, প্রকৃতি ইত্যাদির অংশ হিসাবে। তার জন্য শিক্ষা হলো সারা জীবনের জন্য প্রস্তুতি এবং জীবনের অংশের, যেমন কাজের প্রস্তুতি নয়। প্রকৃত অর্থে শিক্ষা ব্যক্তিকে পরিপক্ক ও মুক্ত হতে সাহায্য করে, প্রেম ও মঙ্গলময়তায় ফুল ফোটাতে সাহায্য করে। এই মহান শিক্ষকের কাছে শিক্ষার মূল লক্ষ্য ছিল একটি শিশুর মানসিক বিকাশ যেন এমনভাবে হয় যাতে সে নিজেকে জানতে পারে বা হবে। শিক্ষা একজনকে মনের স্বাধীনতা এবং নির্ভীকতা অনুভব করতে সাহায্য করবে। তিনি মনে করতেন যে ব্যক্তি বিভিন্ন সত্তার সমন্বয়ে গঠিত এবং শিক্ষাকে সেই পৃথক সত্তার একীকরণ ঘটাতে হবে। একীকরণ ছাড়া জীবন দ্বন্দ্ব এবং দুঃখের একটি সিরিজ হয়ে ওঠে। কৃষ্ণমূর্তির মতে সঠিক ধরনের সম্পর্ক গড়ে তোলা শুধুমাত্র ব্যক্তিত্বের মধ্যে নয়, ব্যক্তি ও সমাজের মধ্যেও শিক্ষার আরেকটি লক্ষ্য ছিল। সঠিক ধরনের সম্পর্কের অর্থ হল ব্যক্তির কোনো ভয় ও বিশ্রী পরিস্থিতি ছাড়াই অন্যদের জন্য একটি অনুভূতি বা বিবেচনা থাকা উচিত। শিক্ষা পদ্ধতি। শিক্ষার পদ্ধতি দুটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন জ্ঞানের ধারণা এবং জ্ঞানের প্রকৃতি যে ব্যক্তি অর্জন করতে চায়। যেহেতু আত্মজ্ঞানেই প্রকৃত জ্ঞান,
সেহেতু যে পদ্ধতিটি আত্ম আবিষ্কারের দিকে পরিচালিত করে সেটিই সঠিক পদ্ধতি। তিনি অনুভব করেছিলেন যে ব্যক্তির অতীত বা ভবিষ্যৎ ভুলে বর্তমান নিয়ে বেঁচে থাকা উচিত। কথিত আছে কৃষ্ণমূর্তি অনুসারে শিক্ষার পদ্ধতি নাম্বার 1, আমাদের ছাত্রকে কি ভাবতে হবে এবং কিভাবে ভাবতে হবে শেখানো উচিত নয়, তাকে নিজের জন্য চিন্তা করার স্বাধীনতা দেওয়া উচিত। নম্বর 2, শিশুকে পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করুন এবং এমন পদ্ধতি ব্যবহার করুন যা তার জন্য সবচেয়ে উপযুক্ত। নম্বর 3, শিক্ষার্থীকে সমান অংশীদার হিসাবে বিবেচনা করা উচিত। নম্বর 4, সমস্যা সমাধান এবং অনুসন্ধানমূলক পদ্ধতিগুলিকে উৎসাহিত করা উচিত। নম্বর 5, পুনরাবৃত্তি শিশুর মনকে অলস করে উৎসাহিত করে। এরপর আমরা আলোচনা করব শৃঙ্খলা সম্পর্কে। শৃঙ্খলা এবং স্বাধীনতার মধ্যে অবাঞ্ছিত বিভাজন প্রায় সাধারণ শিক্ষাগত কথাবার্তায় লক্ষ্য করা যায়। কৃষ্ণমূর্তি এই দ্বৈত আচরণের বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন, আমাদের বেশিরভাগ জীবনেই বাহ্যিকভাবে সমাজের দাবি দ্বারা শৃঙ্খলাবদ্ধ এবং সেই শৃঙ্খলার রূপটি সবচেয়ে মারাত্মক চিন্তাভাবনা। শৃঙ্খলা হতে হবে নিয়ন্ত্রণ ছাড়া, দমন ছাড়া, কোনো ধরনের ভয় ছাড়া। এরপরে কৃষ্ণমূর্তির শিক্ষকের ভূমিকা সম্পর্কে কি বলেছেন তা আলোচনা করব। সঠিক শিক্ষা হলো যে একজন শিশুকে তার উপর কোনো বোঝা বা প্রত্যাশা না চাপিয়ে তাকে সে হিসাবে বোঝা উচিত। প্রত্যাশা আমাদের বোধগম্যতা এবং সন্তানের নিজস্ব বোঝাপড়ার ক্ষেত্রে একটি প্রকৃত আধার বা বাধার ভূমিকা পালন করে। একটি শিশুকে বোঝা একটি নির্দিষ্ট পদ্ধতির উপর নির্ভর করে না। শিক্ষকের উচিত প্রতিটি ছাত্রকে নিবিড়ভাবে অধ্যয়ন করা। তার মনে রাখা উচিত যে ছাত্ররা এমন জীবন্ত প্রাণী যারা প্রভাবশালী, অস্থির, সংবেদনশীল, স্নেহশীল এবং প্রায়শই অভদ্র। তাদের সাথে মোকাবিলা করার জন্য তার প্রচুর ভালোবাসা এবং ধৈর্য থাকা উচিত। এই গুণাবলীর অনুপস্থিতি একজন শিক্ষককে এই পেশার জন্য সম্পূর্ণ অযোগ্য করে তোলে। খেলা, কাজ এবং বিভিন্ন মেজাজে শিক্ষার্থীকে পর্যবেক্ষণ করা একজন শিক্ষার্থীকে বোঝার সর্বোত্তম উপায়। আদর্শ শিক্ষক তাকে তার বৈচিত্র্য, কুসংস্কার এবং ধারণাগুলির সাথে মানানসই করার জন্য তৈরি করা থেকে বিরত থাকবেন, যা নিজেকে তৃপ্ত করে। একজন শিক্ষক যদি সমন্বিত ব্যক্তিত্ব না হন, তাহলে তিনি একজন শিক্ষার্থীকে সমন্বিত ব্যক্তিত্ব হতে সাহায্য করতে পারবেন না। একজন ভালো শিক্ষকের আচরণের 6 দফা মাস্টার কর্তৃক প্রদত্ত হয়। নাম্বার 1, মনের আত্মনিয়ন্ত্রণ। নম্বর 2, কর্মে আত্মনিয়ন্ত্রণ। নম্বর 3, সহনশীলতা। নম্বর 4, প্রফুল্লতা। নম্বর 5, একসূক্ষ্মতা এবং নম্বর 6, আত্মবিশ্বাস। এরপরে লাস্ট পয়েন্ট এবং উপসংহার আলোচনা করব। একজন ব্যক্তিকে একজন শিক্ষাবিদ হিসাবে বিবেচনা করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতার প্রয়োজন হয়। যেহেতু কৃষ্ণমূর্তি শিক্ষামূলক লক্ষ্য প্রচার বা শিক্ষা প্রতিষ্ঠা করার মতো কোনো সাধারণ যোগ্যতা রাখেননি, তাই তিনি প্রকৃত অর্থে একজন শিক্ষাবিদ ছিলেন না। তার উদ্বেগ ছিল সমাজের সমস্যার স্থায়ী
সমাধানের জন্য মানুষকে সঠিক শিক্ষা প্রদান করা। জিড্ড কৃষ্ণমূর্তি গোপন ও প্রকাশ্য উপায় চেতনার সম্পূর্ণ প্রক্রিয়া বোঝার জন্য একটি সমন্বিত মানুষ তৈরির উপর জোর দেন। বুদ্ধির উপর অযথা জোর দিলে এটা সম্ভব নয়, তাই তার ফোকাস ছিল নিজের সাথে সংলাপ, যা সহজ প্রক্রিয়া নয়। তার মতে সত্য একটি পদহীন ভূমিকা এবং সেখানে পৌঁছাতে হলে আমাদের নিজেদের শিক্ষক হতে হবে। তিনি বারবার পছন্দহীন সচেতনতার এর উপর জোর দিয়েছিলেন। কৃষ্ণমূর্তি সম্ভবত প্রথম শিক্ষক যিনি বলেছিলেন, আপনি আপনার নিজের শিক্ষক এবং আপনার নিজের শিষ্য হতে হবে। তো স্টুডেন্টস, আজকের টপিকটি আমি এখানেই শেষ করলাম। তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।